গৌরবের সম্পর্কে সমস্ত সত্য কথা জানতে পেরে সত্যজিতের কাছে জবাবদিহি চাইল নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গৌরবকে নিজের হাতে সাজিয়ে দেয় গৌরবের মা। বিয়ের জন্য গৌরবকে সাজাতে থাকলে ঠিক তখনই পরশুরাম চলে আসে গৌরবকে নিতে। এরপরেই দেখা যাবে পরশুরামকে দেখে গৌরবের মা বলতে থাকে, কই গো, কোথায় গেলে? ও বাড়ি থেকে জামাই এসেছে আমাদের গৌরবকে নিতে। তখনই গৌরবের বাবা এসে বলতে থাকে, আচ্ছা তুমি তুমি তো শিবপ্রসাদ গাঙ্গুলি, তাই তো, ও বাড়ির বড় জামাই? তখনই এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না আসলে আসলে নন্দিনী মুখার্জি বড়, তারপরে তারপরে আমার ওয়াইফ, আর আমি আমি সে ও বাড়ির জামাই। তখনই এই কথা শুনে দেখা যাবে গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, তা তুমি তো ঝোপ বুঝে ভালোই কোপ মারলে। তখনই এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, তার মানে কি বোঝাতে চাইছেন আপনি? আপনার কথাটা সত্যি আমি বুঝতে পারছি না। তখনই এই কথা শুনে গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, সত্যি কি বুঝতে চাইছো না, নাকি নাকি বুঝতে চাইছো না? বুঝতে পারছো অবশ্যই, কিন্তু বুঝতে চাইছো না, এটাই তো সত্যি, তাই না? তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। হয়তো বা আপনার ছেলের সঙ্গে এই বিয়েটা নাও হতে পারে। শুধুমাত্র শুধুমাত্র পলিসির কারণে আমি আপনার ছেলেকে এখান থেকে নিতে এসেছি। কিছু নিয়ম কানুন আছে বলে কথা, তাই তো এখানে আমার আশা। তা না হলে আমি কিছুতেই এ বাড়িতে পা রাখতাম না। এ কথা শুনে দেখা যাবে গৌরবের বাবা বলতে থাকে, তুমি কিন্তু আমাদের ইনসাল্ট করে কথা বলছো। তুমি এভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তখনই পরশুরামের কথা শুনে পরশুরাম বলতে থাকে, তার মানে আপনি আপনি নিজেকে নিজেকে অপমান বোধ করছেন? অপমান বোধ করারই কথা, কারণ অপমান করে কথাটা বলছি আমি। আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনে আপনার অবাকই হওয়ার কথা, কারণ আপনার ছেলে এবং আপনারা সবাই মিলে যে নোংরা খেলাটা খেলছেন, সেই খেলাটা এবার বন্ধ করা দরকার। আমার কাছে মোটামুটি সমস্ত প্রমাণই আছে। আমি যদি সমস্ত প্রমাণ নন্দিনী মুখার্জিকে দেখিয়ে দিই, তবে আপনাদের বিরুদ্ধে উনি কোর্টে প্রসিডিউ করতে বাধ্য হবে। তখন এই কথা শুনে গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, তুমি কি বলছো? তুমি ভুলে যাচ্ছ তোমাদের বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে। বেশি বাড়াবাড়ি করলে বিয়েটা জাস্ট ভেঙে দেব। তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, বিয়ে ভাঙার ভয় দেখাচ্ছেন? কোনো সমস্যা নেই, আমরা আমরা ভয় পাই না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কারণ আদৌ এই বিয়েটা আমাদের দেওয়ার কোনো ইচ্ছে নেই। কারণ কারণ আমি সবটা জেনে গেছি। এটা একটা ডিল, এটা বিয়ে নয়, এটা কোনো বিয়ে নয়, এটা একটা শুধুমাত্র ড্রিল। আমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সরাতে এবং নন্দিনী মুখার্জিকে কোর্ট থেকে বের করতে এই একটা ছোট্ট একটি ডিল করেছেন আপনারা। কিছু টাকার বিনিময়ে আপনারা আপনারা এই মিথ্যে নাটকটা করছেন, তাই তো? তখনই গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, মুখ সামলে কথা বলো। এরপরেই পরশুরাম রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলানোর কি দেখেছেন? এবার তো শুরু হয়েছে। কথাগুলো শুনলে হয়তো বা বুঝতে পারবেন আমার সঙ্গে লাগতে আসার কারণটা, ফলাফলটা একদম ঠিক হবে না। তখনই দেখা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আচ্ছা এখন এসব বন্ধ করুন। আর আমরা এখন এসেছি আমি গৌরবকে নিতে, তাই গৌরবকে রেডি করে পাঠিয়ে দিলেই ভালো হয়। তখন এই কথা শুনে গৌরব বলতে থাকে, কিন্তু আপনার সঙ্গে এই ছেলেটা কেন এসেছে? আমি তো নন্দিনীকে বারবার বলেছিলাম বিয়েতে যেন এই ছেলেটাকে আমি না দেখি। তারপরে ওকে আমার বাড়িতে আনার পারমিশন আপনাকে কে দিয়েছে? এ কথা শুনে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, তার মানে তোমার বাড়িতে আসতে পারে না ও? তবে তবে আমিও তো আসতে পারি না। আমি আমি তবে চলে যাচ্ছি, তুমি না হয় বরযাত্রী নিয়ে একাই বাড়িতে পৌঁছে যেও। এ কথা শুনে গৌরব বলতে থাকে, এটা কেমন ধরনের কথা? আপনি আমাকে নিতে এসেছেন, আমাকে নিতে এসে একাই ফেলে চলে যাবেন? এসবের মানে কি? তখনই পরশুরাম বলে, পরশুরাম যেখানে বলরাম সেখানে। বলরামের সঙ্গে পরশুরামের কখনো কোনো রকম ঝামেলা হয়নি। ওরা দুজনের মধ্যে সবসময় পজিটিভ, তাই সবসময় আমরা একসঙ্গে বন্ধুত্ব পালন করি। তাই বলছি, আমার বন্ধুকে নিয়ে একটাও আজে বাজে কথা বললে ভালো হবে না। ব্যাপারটা কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে। তাই বলছি, একদম বাড়াবাড়ি করবেন না। এরপরে দেখা যাবে গৌরব বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনি আপনি আসলে কি চাইছেন? আপনি কি চাইছেন বলুন তো? ঝেড়ে কাশুন, আপনার কথাগুলো কেমন যেন আমার অদ্ভুত লাগছে। তখনই পরশুরাম বলতে থাকে, তোমার তোমার বিয়ের মণ্ডপ অব্দি যাওয়ার কথা, তুমি বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছাবে, আর বাকিটা পরে দেখা যাবে। এরপরে দেখা যাবে গৌরবকে নিয়ে বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়ে পরশুরাম
বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। সেখানে এলে দেখা যায় দীপালি সহ সবাই মিলে গৌরবকে বরণ করে। এরপরে পরশুরাম ভেতরে চলে যায়, সেখানে গিয়ে সমস্ত প্রমাণ নন্দিনীর হাতে তুলে দেয়। নন্দিনীকে বলতে থাকে, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না আর একদম ভেঙে পড়বেন না, যেটা হবার ছিল সেটা হয়ে গেছে। তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, কি বলতে চাইছো তুমি শিবপ্রসাদ, সবটা খুলে বলো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কথা দিন আপনি ভেঙে পড়বেন না, সমস্ত কিছু নিজের ডিসিশন নিয়ে কাজ করবেন, একদম স্ট্রং ভাবে কাজ করবেন। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তুমি কি বোঝাতে চাইছো সেটা স্পষ্ট করে বলো পরশুরাম, আমি জানি তুমি আমার ক্ষতি চাইবে না, তুমি আমার ভালোই চাইবে। তখনই পরশুরাম সমস্ত প্রমাণ নন্দিনীর হাতে তুলে দেয় এবং প্রমাণ দেখে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, এর মানে পুরোটাই নাটক, পুরোটাই সাজানো, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল ওরা, আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই নয়। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, এবার আপনার বাবা থেকে আপনাকে জবাবদিহি চাইতে হবে, কারণ এই সবটা সাজানো সাজানো আপনার বাবার এই সবটা সাজিয়েছে, উনি এই ঘুঁটিটা সাজিয়েছে, ওনার কারণেই আজকে এই সবকিছু ঘটেছে। উনি খুব ধুরন্ধর হয়ে গেছে, উনি নিজেকে সবার সামনে একদম একদম পিতৃত্ব দেখাচ্ছে, পিতৃত্ব ফলানোর চেষ্টা করছে, কিন্তু উনি বাইরে থেকে একজন বিজনেসম্যান, জেনে কিনা নিজের স্বার্থের জন্য, নিজের বিজনেসের ভালোর জন্য আপনাকে আমাকে সরাতে এই নোংরা জঘন্য খেলাটা খেলে দিল। যে লোকটাকে আমি নিজের বাবার আসনে বসিয়েছিলাম, নিজের বাবার মতো দেখেছি, সে লোকটা আজকে আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো ভাবতে পারিনি। বিশ্বাস করুন, সত্যি আমার এটা কখনো জানা ছিল না। আমি তো ওনাকে নিজের বাবার জায়গায় বসিয়েছিলাম, আমার বাবা নেই, আমার মা নেই, আমি ওনাকে নিজের বাবার জায়গায় বসিয়েছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে খেলেছে, তাই আজকে ওনাকে জবাবদিহি করতেই হবে। তখনই এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুমি নয়, আজকে আমি চাইবো জবাব, আমি জবাবদিহি চাইবো, ওনাকে জবাবদিহি করতেই হবে, যে করে হোক উনি আমার সামনে সমস্তটা বলবে। আর যদি আজকে সবটা না বলে, তবে আজকে একটা যজ্ঞ বেজে যাবে এখানে। এরপরে দেখা যাবে নন্দিনী নিচে চলে আসে, নন্দিনীকে দেখে অবাক হয়ে যায় বিয়ে বাড়ির সবাই। তখনই দেখা যাবে নন্দিনীর খুদশাশুড়ি বলতে থাকে, কি ব্যাপার, এভাবে এভাবে নতুন কোণে বিয়ের মণ্ডপে অযথা একা একা কেন চলে এলো? তোমার কি কোনো রকম কোনো শপথ নেই? আগে তো বিয়ে হয়েছিল, অলক্ষণী অপয়া মেয়ে কোথাকার, আমাদের ছেলেটারও কি সেরকম কিছুই চাইছো? তখনই নন্দিনী বলে, একদম মুখ সামলে কথা বলবেন, একদম কথা বলবেন না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। এতদিন আপনারা বলে এসেছেন, আমি শুনেছি, আর আজকে আমি বলবো, আপনারা শুনবেন। এরপরে সবার সামনে সত্যজিতের সামনে দাঁড়ায় নন্দিনী সত্যজিতের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, বাবা একটা কথা বলো, তুমি কি আগে থেকে এদের সমস্ত ব্যাপার জানতে? তখন এই কথা শুনে সত্যজিৎ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, এই লোকটা একটা জালিয়াত, আর তুমি এটা সমস্তটা ডিল করেছিলে যাতে করে আমাকে কোর্ট চত্বর থেকে সরিয়ে নেওয়া যায়, আর শিবপ্রসাদকে ডিপার্টমেন্ট থেকে সরানো যায়। তোমরা সত্যিই খেলাটা খুব দারুণ খেলেছিলে, কিন্তু শেষ মুহূর্তে এসে খেলাটা আর জমলো না, শেষ মুহূর্তে এসে একদম শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে এসে খেলাটা একদম একদম ভেস্তে গেল। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই নন্দিনী বলতে থাকে, শোনো শোনো বাবা, একটা কথা বলি, কখনো কখনো নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা খেলো না। তুমি আমার ড্যাড, আমি তোমাকে আমি বিশ্বাস করেছি, কারণ ছোট থেকে তুমি আমাকে হাতে হাত ধরে হাঁটা শিখিয়েছো, তুমি আমাদের চলার পথ শিখিয়েছো, তুমি আমাদের ভালোবেসেছো, কিন্তু এরকম করে যে আমাদের দু বোনকে ঠকাবে, এটা কখনো ভাবতে পারিনি। নিজের স্বার্থের জন্য, নিজের বিজনেসের জন্য আমাদের সঙ্গে এরকম বেইমানি সত্যি মেনে নিতে পারবো না। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, ড্যাড আমি তো তোমাকে সত্যি ভেবেছিলাম তুমি হয়তোবা নিজেকে শুধরে নিয়েছো, নিজেকে চেঞ্জ করে নিয়েছো, কিন্তু তুমি যে এখনো নিজেকে পাল্টাওনি, নিজেকে শুধরাওনি, এটা আজকে যদি না দেখতাম তবে কোনোভাবেই বুঝতে পারতাম না। আমি আগে থেকে একটা হিন্ট পেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই সেটাকে আমি গায়ে লাগাইনি। আমি ভেবেছিলাম হয়তোবা সমস্ত কিছু উড়ো কথা, শুধুমাত্র এই বিয়েটা ভেঙে দেওয়ার কারণে এই মিথ্যে নাটকটা মানুষই করছে, যাতে করে বিয়েটা ভেঙে দেওয়া যায়। কিন্তু ভাবতে পারিনি যে আমাদের নিজের বাবা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, সেই লোকটা আমাদের দিয়ে বিজনেস করছে, আমাদের দিয়ে ব্যবসা করছে, এটা সত্যি জানা ছিল না। এ কথা শুনে তখন সত্যজিৎ বলে, মুখ সামলে কথা বলো তটিনী, হয়তোবা সবকিছু জেনে গেছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার বিজনেসটা বাঁচাতে যা করতে হবে আমাকে, আমি সমস্ত কিছু করব, এতে যাকে বলি দেওয়ার
আমি দেব, কিন্তু আমার বিজনেস আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। আমার বিজনেসটা আমাকে আমাকে ঠিক করতেই হবে। বিজনেসটা আমি সামলাবো, অবশ্যই সামলাবো। আমার বিজনেসে আমি কারো কোনো ছায়া পড়তে দেব না। তখন এই কথা শুনে পরশুরাম বলে ওঠে, ছায়া তো অলরেডি পড়ে গেছে। একের পর এক ধ্বংসলীলা চালু হয়ে যাবে। এবার শুধুমাত্র ধ্বংস হয়ে যাবে সব। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম আরো বলতে থাকে, শুনুন, আপনাকে আমি নিজের পিতার মতো দেখেছি, নিজের পিতার আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনি পিতা হওয়ার যোগ্য নয়। আপনাকে পিতা বলে ডাকতেও আমার ঘৃণা করছে। আপনার মতো মানুষরা কখনো নিজের জীবনে সুখী হতে পারে না, কখনো না, নিজেও সুখী হয় না এবং অন্যকেও সুখী হতে দেয় না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, হয়েছে, এখানে ফুল ফ্যামিলি ড্রামা অনেক হয়েছে, এবার ড্রামাটা বন্ধ করো এবং এবং গৌরব ও নন্দিনীর বিয়েটা দেওয়া হোক। তখন এই কথা শুনে নন্দিনী বলে, কে বলেছে বিয়েটা হবে? বিয়েটা একদম হবে না। আমি আমি এই বিয়েটা ক্যান্সেল করছি, এই বিয়েটা আমি করব না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গৌরব। গৌরব বলতে থাকে, কি বলছেন এসব আপনি? আপনি আমাকে ভালোবাসেন বলেছেন আপনি, আর আমিও আপনাকে ভালোবাসি, তবে কেন বিয়েটা হচ্ছে না? তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, নো, এটা ভালোবাসা নয়, আপনি আমার সঙ্গে চিট করেছেন, আমার সঙ্গে বেইমানি করেছেন। আপনি একটা ডিল করেছেন, যে ডিলে আপনি যদি আমাকে বিয়ে করে কোর্ট থেকে আমাকে সরাতে পারেন, তবে আপনি মোটা অঙ্কের একটি টাকা পাবেন, আর সেই টাকার বিনিময়ে আপনি আমাকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন, তাই তো? তখন এই কথা শুনে গৌরব অবাক হয়ে যায়। গৌরব বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন? তখনই নন্দিনী বলে, আজে বাজে কথা নয়, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তখনই দেখা যাবে, কথা শুনে অবাক হয়ে যায় গৌরব। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনার আপনার ডিসিশন এখন সব থেকে বড় মূল্যবান। আপনি ডিসিশন নিন যে আপনি এই কালপির ছেলেটাকে বিয়ে করবেন, নাকি নিজের জীবনটা আবার নতুন করে সাজিয়ে তুলবেন, নতুন করে রাঙিয়ে তুলবেন। তখনই এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি যদি সারাটা জীবন এভাবে গুমড়ে গুমড়ে মরি, তারপরেও আমি এই লোকটাকে বিয়ে করব না, কিছুতেই না। এই লোকটাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না, আমি কি কিছুতেই মেনে নিতে পারবো না। তখনই দেখা যাবে এই কথা শুনে গৌরব বলতে থাকে, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, আপনি আমার সঙ্গে এভাবে অপমানিত ভাবে কথা বলতে পারেন না, আপনার অপমান করে কথা বলার কোনো অধিকার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, অবশ্যই অপমান করার অধিকার আছে, কারণ আপনারা অপমানেরই যোগ্য। আপনাদের অপমান করে কথা বলা যায়, সবাই কথা বলতে পারে আপনাদের সঙ্গে এভাবে, কারণ আপনারা এক একটা নোংরা জঘন্য মন মানসিকতার মানুষ। তাই বলেই তো এভাবে এভাবে সবটা সময় আমাকে আমাকে আগের বিয়ে নিয়ে খোঁটা দিতেন, আমাকে আগের বিয়ে নিয়ে কথা শোনাতেন, কটাক্ষ করতেন, কি করতেন না? এমনকি আপনি নিজেও আমাকে কটাক্ষ করতে ছাড়েননি। আমার রান্নাঘর নিয়ে অনেক কিছু নিয়ে আপনি আমাকে কটাক্ষ করেছেন। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন গৌরব বলতে থাকে, আমি তো সেটা মজার ছলে করেছি। তখনই নন্দিনী বলে, না, এটাকে মজা বলে না। আপনি সবসময় আমার আগের হাজবেন্ডকে নিয়ে অনেক কথা বলেছেন। উনি তো একদম এখান থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওনার তো এতে কোনো দোষ ছিল না এবং আমারও তো কোনো হাত ছিল না, কিন্তু আপনি আমাকে প্রতিনিয়ত বুঝিয়ে দিয়েছেন যে আমি অপয়া, আমার কারণেই আমার হাজবেন্ড মারা গিয়েছিল। এরপরে দেখা যাবে গৌরব বলতে থাকে, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না, আমি কোনোভাবেই আমি এখান থেকে যাব না। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আপনাকে তো এখান থেকে যেতেই হবে, যে করে হোক এখান থেকে যেতে হবে। তখন এই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যাবে গৌরব সবকিছু নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে লগ্নভ্রষ্ট হতে দেব না আমি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই নন্দিনী বলে, কি বলছো এসব? কে করবে বিয়ে আমাকে? তখন এই কথা শুনে দেখা যাবে তখন বলরাম বলে ওঠে, কেন? আপনি চাইলে এই অধম আপনাকে বিয়ে করতেই পারে। আমি আমি কোনোভাবে দয়া করছি না, আমি আপনাকে ভালোবেসে নিজে আঁকড়ে ধরতে চাইছি। বিশ্বাস করুন, আমি আপনাকে দয়া করে কিচ্ছু করছি না। আপনি যদি এটা এটা মনে রাখেন যে আপনাকে আমি দয়া করছি না, তবে আপনি আমার সঙ্গে আসতে পারেন। আর যদি মনে করেন আমি আপনাকে দয়া করছি, তবে কোনো দরকার নেই।